সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের দল বেঁধে ধর্ষণে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন বেকসুর খালাস। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ। ভাঙনের দুর্ভোগে নদী পাড়ের লাখো মানুষ, বন্যার পানি নামতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতি ফসল ও মাছের ঘেরের। এবং সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ দস্যুর আত্মসমর্পণ, টানা অভিযানের কারণে সক্রিয় চক্রের কর্মকাণ্ড কমে আসছে দাবি কোস্টগার্ডের। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছে আদালত। সেই সাথে ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে অংশ হিসেবে আদালত ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত বুধবার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ জনকে আসামি করে মামলা করেন। এই মুহূর্তে আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট করব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। বাদী সহ ২৫ জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরেও উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিচ্ছেন। আমরা সংযুক্ত, আমরা উচ্চ আদালতে যাব। কুড়িগ্রামের ফুলবাড়িতে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিক সহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নূর নাহার, শাশুড়ি সখিনা বেগম, শ্বশুর নূর মোহাম্মদ ও স্ত্রী পরকীয়া প্রেমিক গফুর। ২০০৬ সালের ১৮ এপ্রিলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরখ মণ্ডল গ্রামে স্ত্রী নূর নাহার তার স্বামীকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে তার প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী নূর নাহার, তার পিতা মাতা এবং পরকীয়া প্রেমিক মিলে কেতাবুদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখে। ও হত্যাকাণ্ডের পরদিন ১৯ এপ্রিল ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে কেতাবুদ্দিনের পরিবার। গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল হক এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সাজাপ্রাপ্ত আলিম ২০২৩ সালের ১২ মে মাদক সেবন করে বাড়িতে ভাঙচুর শুরু করলে তার বাবা ইসমাইল বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলিম তার বাবাকে দেখে নেয়ার হুমকি দেন। এর পরদিন ইসমাইল বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলিম একটি ধারালো বটি দিয়ে আকস্মিক তার বাবার গলায় সজোরে কোপ দেন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিস্তার পানি কখনো হু হু করে বাড়ছে, আবার কখনো নেমে যাচ্ছে। এই উঠা নামার খেলায় চরম দুর্ভোগে নদী পাড়ের লাখো মানুষ। এদিকে বিভিন্ন জেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। টানা বৃষ্টি আর ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে ফসল, মাছের ঘেরের, ভেঙেছে অনেক সড়কও। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তার পানি ওঠানামার খেলায় লালমনিরহাটে দুর্ভোগে নদী পারে লাখো মানুষ। তিস্তার পানি বাড়লে চরম কষ্টে দিন কাটে হাজারো মানুষের। আবার পানি কমতে শুরু করলে দেখা দেয় ভাঙন। বছরের পর বছর তিস্তার এমন আচরণে নিঃস্ব বহু পরিবার। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা সব বিচ্ছিন্ন হয়ে গেছে। নদী যতক্ষণ পর্যন্ত কোনো বিবৃতি ব্যবস্থা হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই। কোনো কিছুই দেয় না, ওরা খালি দেখায়, দেখি যায়, বলি যায়, কিছু দেয় না। বলে এটা দেবো, ওটা করবো, এটা কিছুই বলে না। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে, নিয়ম মেনেই ভাঙন রোধে কাজ করছেন তারা।
আমরা সার্বক্ষণিক স্থানীয়দের সাথে যোগাযোগ রাখছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পাশে আছে। আমরা ভিজিট করলাম, দেখলাম যে এখানে পানির উচ্চতা এখানে তেমন নাই, যেমন হওয়ার কথা ছিল। ভারী বৃষ্টি আর ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর কালীগঞ্জ প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় 25টি গ্রাম। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে আউশ ধানের ক্ষেত, আমনের বীজতলা ও শাকসবজির। ধানের জমি নষ্ট, আর রাস্তাঘাট বড় বড় বাঙ্গাল হয়েছে। এখন তো চলাফেরা আমরা কষ্ট করে তোমার ঠিকঠাক না করা হয়েছে। শাকও করতে হয় না, খাওয়ারও কোনো সুবিধা না, আমরা আপনারও সিরাডে খাই। সাতক্ষীরায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে 6000 হেক্টর জমির আউশ ধানের, ভেসে গেছে 127টি মৎস্যঘের। জলাবদ্ধতার কবলে পড়ে 63টি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই স্কুলে যেতে পড়ে যাচ্ছি, আবার বাড়ি গিয়ে সেই খাতা টাতা বই তাই ভিজিয়ে গেছে, সব আবার কিনে তারপর আবার যেতে হচ্ছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা ও জরুরি মানবিক চাহিদা মেটানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, অ্যাসেসমেন্টটা এখনো পূর্ণাঙ্গভাবে আমরা তৈরি করতে পারি নাই। এটা একটু সময় লাগবে আর কি। এটা রোডসে কতটা ক্ষতি হয়েছে, তারপরে স্থানীয় সরকারের কতটুকু কৃষিতে হেলথে, এটা আমরা আরো কয়েকদিন সময় লাগবে। প্যাকেজ প্রণোদনা দেওয়া হবে যাতে বীজতলাগুলো তারা তৈরি করতে পারে এবং তারা পরবর্তীতে স্বাভাবিকভাবে কৃষি কাজগুলো করতে পারে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। তাদের আবাসস্থল করে দিয়ে তাদের উদ্বুদ্ধ করে এখানে নিয়ে আসা যাতে মৃত্যুর সংখ্যাটা কমে যায়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সারা দেশে অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আন্দোলনে তারা শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। কোথাও কোমর পানি ভেঙে, কোথাও নৌকা, আবার কোথাও ভেনে করে পরীক্ষা কেন্দ্রে হাজির হন শিক্ষার্থীরা। অনেকে ভেজা পোশাক, জুতা, মোজা এবং প্রবেশপত্রে পরীক্ষায় অংশ নেন। টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্লোগান দেন। যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান শিক্ষার্থীরা। ওনার বাংলাদেশের স্টুডেন্ট কেমন এটা উনি জানেন, সেই মান নির্ধারণ করে যেন উনি আমাদের পরীক্ষাটা নেয়, আমরা যেন সকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আমাদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করেছে, যেখানে উনি আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন না করে। স্বাভাবিক আবহাওয়ায় পরীক্ষা গ্রহণ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসির শিক্ষার্থীরা। সড়ক অবরোধে টাউন হল চত্বর এলাকায় দীর্ঘ যানজট হয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সামনে অবরোধে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। কঠিন এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা সচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরের সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানা দাবিতে টাঙ্গাইল, কুড়িগ্রাম ও যশোরে বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে 766 জনের মৃত্যু হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই 24 ঘন্টায় নতুন 990 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, যারা টিকার আওতায় আসেনি তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় 2 বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন।
সকালে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় রাহাত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস সুয়াগাজী এলাকায় পৌঁছলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অন্তত 10 জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করেছে পুলিশ। 8 বছর পর আবারও আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ 27 জন বনদস্যু। সকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ সহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে তারা। খুলনায় কোস্ট গার্ড পশ্চিম জোনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল আলম জানান, ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। টানা অভিযানের কারণে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু চক্রের কর্মকাণ্ড নিষ্ক্রিয় হয়েছে। ফলে অনেকেই আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের পুনর্বাসনের বিষয়টি প্রক্রিয়াধীন। বনদস্যু জাহাঙ্গীর শেখ জানান, সুন্দরবনে প্রকৃতি ও টিকে থাকার কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করছেন। 6 আগস্টের পরে অনেক অত্যাচার বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হচ্ছিলাম, যার জন্য আমরা বাধ্যতামূলক এই পেশায়। ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ সর্বমোট 27 জন সক্রিয় ডাকাত সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। নিরাপদ রাজশাহী গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্বে টাউন হল সভায় মুক্ত আলোচনা হয়েছে। র্যাব 5 আয়োজিত রাজশাহী কলেজ মিলনায়তনে দুপুরে এই আলোচনা হয়। র্যাব 5 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ, পুলিশ কমিশনার ফয়েজুল করিম, রাজশাহী কলেজ অধ্যক্ষ ইব্রাহিম হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভা থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ করে নিরাপদ নগর গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। 2 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘর কর্মচারীরা। চলতি মাসের 6 তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে জেলার বিভিন্ন এলাকায় ডাক সেবা ব্যাহত হচ্ছে। সকালে পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনের দাবিগুলো তুলে ধরেন নেতারা। এদিকে বেতন ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের ডাক ধর্মঘটের অংশ হিসেবে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। দুপুরে বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। সকালে মোবাইল কোর্টের অভিযানে প্রায় 25টি রিংজাল ও 20টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সদর উপজেলা প্রশাসন। জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণে কাজ করছে মৎস্য অধিদপ্তর। মৌলভীবাজারের একা মধু বেড়িবাঁধ এলাকায় বন্যা কবলিত 2 শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সিলেট রেঞ্জ পুলিশ। দুপুরে ত্রাণ বিতরণের সময় সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কর্মসূচির আওতায় বন্যা কবলিত 200 পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পে বন্যার্তদের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ, ওরাল স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।